নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ বছর জন্মজয়ন্তী হবে আগামী 6 জুলাই, এবং তাতে ঠিক হয়েছে বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে যে তার যে জন্মের স্থান জিরাট, সেখানে ১২৫ ফুটের শ্যামাপ্রসাদ মুখার্জির একটি স্ট্যাচু নির্মিত হবে। দেখুন, শ্যামাপ্রসাদ মুখার্জির স্ট্যাচু নির্মাণ করা বা তার জন্মজয়ন্তী পালন করাতে স্বাভাবিকভাবেই কোনো আপত্তি থাকার কথা নয়। সেটা বিজেপি পার্টির, তিনি হিন্দু মহাসভা, পরবর্তীকালে জনসংঘের প্রতিষ্ঠাতা, এবং যেটা বিজেপির ডিএনএ। কিন্তু বহু সাধারণ মানুষ জানতে চাইছেন আসলে শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা কি তাহলে বাংলার যিনি এতদিনের আইকন নেতাজি সুভাষচন্দ্র বোস তার থেকেও বেশি ছিল। আমরা শ্যামবাজার পাঁচমাথার মোড়ে বলুন বা ধর্মতলায় বলুন, মানে স্প্ল্যানেড এলাকায় নেতাজির যে স্ট্যাচু দেখি 20 ফুট উচ্চতার হবে, তার বহুগুণ বেশি। অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জিকে এমন একটা জায়গায় বসানো হচ্ছে যাতে বাংলার ইতিহাস বোধহয় আগামী দিনকে অন্যভাবে লেখা হবে, অন্যভাবে বোঝানো হবে। কিন্তু আমরা সাধারণত ক্ষেত্রে কি দেখেছি যে যেখানেই যান ভারতের যে প্রান্তে, এমনকি বিদেশেও নেতাজির মূর্তি রয়েছে। সব জায়গায় কিন্তু নয়, অধিকাংশ জায়গায় শ্যামাপ্রসাদের মূর্তিই নেই। তাহলে এই যে বিজেপি সরকার এলো, তারা আসলে কি চাইছে, কি দৃষ্টিভঙ্গিতে এগোচ্ছে? এবং বারবার যেটা বলা হচ্ছে যে পার্টিশন, অর্থাৎ আজকে যে হিন্দু মেজরিটি পশ্চিমবঙ্গর, তার পেছনে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান আছে, তাই জন্যই আমরা এখানে রয়েছি। প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির নেতৃত্ব সবাই বলছেন। সত্যিটা কি, এটা নিয়ে আমরা এর আগের একটা বিষয়ে আলোচনা করেছিলাম পশ্চিমবঙ্গ দিবসে। আজকে একেবারে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তীর আগে সঙ্গে পেয়ে গেছি আমাদের ইতিহাসবিদ এবং পার্টিশনের ওপর যিনি গবেষণা করেছেন বঙ্গভঙ্গের বিরুদ্ধে উদ্বাস্তুদের ওপরে, সেই বিমান সমাদ্দারকে। আমি বিমানকে প্রথম স্বাগত জানাই। বিমান, নমস্কার। নমস্কার। বিমান, একেবারে সরাসরি বিষয়ে চলে যাব। তুমি এই বিষয়টাকে কিভাবে দেখছো যদি একটু ব্যাখ্যা করো। আমার মনে হয় এই দিকে একটা নতুন প্রবণতা, আমাদের এই প্রবণতাটার সাথে চলতে হবে এবং আবেগ নয়, রাজনীতি নয়, ইতিহাসের তথ্য দিয়ে কথা বলতে হবে। ইতিহাসের অঙ্ক মেলাতে হয়। তো ইতিহাসের অঙ্কে সবসময় যেমন ভাবে দেখছেন আপনি 2+2 4 হয় না। তার কারণ এটা ল্যাবরেটরি বেসড সাবজেক্ট নয়। মানুষ কোথায় কিভাবে কোন পরিস্থিতিতে কিভাবে অ্যাক্ট করবে, এটা স্থান কালপাত্রে বদলে যায়, বারবার বদলে যায়। কাজেই শ্যামাপ্রসাদের চর্চা নতুন করে হচ্ছে, এটা হোক, কিন্তু ইতিহাসের নিরিখে তথ্যগুলোকেও তুলে আনতে হবে এবং তার ভিত্তিতে মানুষের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যে ১২৫ ফুটের মূর্তি কার হওয়া উচিত, বা যদি হয়ও সেই মূর্তিটা নেতাজির মূর্তির সাথে কম্পেয়ার করা যায় কিনা। আমার মনে হয় যে আমরা যদি একেবারে সরাসরি পার্টিশনের আগের পরিস্থিতিতে চলে যাই, যেভাবে বলা হচ্ছে, তাতে আমরা দেখেছি ওই সময় তৎকালীন যে পশ্চিমবঙ্গ ভাগ হয়েছিল, তাতে বঙ্গভঙ্গের সময় ৫৮ জন যারা পশ্চিমবঙ্গের পক্ষে ভোট দিয়েছিলেন, তার মধ্যে হিন্দু মহাসভা, যদিও শ্যামাপ্রসাদ মুখার্জি তখন উপাচার্য হিসেবে, তিনি শিক্ষার জায়গা থেকে এসেছিলেন, সরাসরি পার্টিগতভাবে জিতে আসেননি, তার একটি ভোট ছিল কংগ্রেস, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোটায়। কংগ্রেসের 50 জনের ওপরে ছিল। সিপিএম এর, তখনকার কমিউনিস্ট পার্টির অফ ইন্ডিয়া, তাদের জ্যোতিবাবু, রতনলাল ব্রাহ্ম, তারা দুজন আমাদের দিকে ভোট দিয়েছিলেন। টোটাল 3 জন, তার মধ্যে পূর্ববঙ্গের দিকে ভোট দিয়েছিলেন রূপনারায়ণ গোস্বামী। এইবার ঘটনা হচ্ছে, তাহলে গোটা ব্যাপারটাকে কি কেন এইভাবে তুলে ধরা হচ্ছে, কি দাঁড়াচ্ছে, এবং তখন শ্যামাপ্রসাদের ঠিক কি ভূমিকা ছিল স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রেও বা পরবর্তীকালেও। আমরা যখন এই পার্টিশন হলো, যেটা বলা হচ্ছে যে তাকেই সামনে রেখে আজকে পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি রক্ষা পেয়েছেন, সেটা কতটা, ইতিহাস কি বলছে যদি একটু ইলাবোরেটলি বল। অত্যন্ত গুরুতর প্রশ্ন। এই প্রশ্নের দুটো স্তরে আমি ভাগ করে নেব। স্বাধীনতা সংগ্রামের সময় শ্যামাপ্রসাদের ভূমিকা, স্পেশালি 1942-এর
ভারত ছাড়াও আন্দোলন যখন হয় তখন শ্যামাপ্রসাদের ভূমিকা দিয়ে আমি শেষ করব, কারণ শেষটা ওই কথাগুলো বলেই করা উচিত। আর 47-এর 20শে জুন আমরা দেখলাম পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত হলো কদিন আগে। এখন দেশভাগের মূল বীজ উপ্ত হচ্ছে যেখানে, সেটাকে সেলিব্রেট করা যায়, সেটা একটা বড় দিন, মানে আনন্দের দিন, উৎসব। দেশভাগের গবেষক হিসাবে, উদ্বাস্তু গবেষক হিসাবে ব্যথা পেয়েছি এবং সচেতন বাঙালি হিসাবে বেদনার্ত। তার কারণ, যে নির্বাচনের কথা সঞ্চালক দাদা বললেন, প্রসূনদা বললেন, সেই নির্বাচন 3টে ইলেকশন হয়েছিল। আপনারা সবাই রিসেন্টলি পার্থবাবুর আর্টিকেল পড়েছেন, সেখানে উনি খুব গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করেছেন। এবং যে নির্বাচনটায় মুসলিম প্রধান অঞ্চলে হয় সেখানে পাকিস্তানে যোগ দেওয়ার কথা বলা হয়, অবিভক্ত বাংলা রাখার কথা বলা হয়। যে নির্বাচনটা সমস্ত আইনসভা নিয়ে হয় সেখানেও অবিভক্ত বাংলার প্রস্তাব জয়লাভ করে এবং পাকিস্তানে যোগদানের প্রস্তাব যেতে, এবং হিন্দু প্রধান অঞ্চলের নির্বাচনের ফলটাই শুধুমাত্র বলা হচ্ছে। এখন এখানেও কয়েকটা স্তর আছে। কংগ্রেস কি চেয়েছিল, স্পেশালি পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতৃত্ব কি চেয়েছিল, শ্যামাপ্রসাদ কি চাইছিলেন, কারণ ততদিনে উনি হিন্দু মহাসভায় ঢুকে গেছেন, এবং কমিউনিস্ট পার্টি কি চেয়েছিল। প্রত্যেকটা স্তরে আলাদা আলাদা চিন্তা ভাবনা রয়েছে। আমাদের প্রত্যেকটা স্তরকে আইডেন্টিফাই করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো আসলে পরিস্থিতি কি ছিল। এবং শেষ দিকে গিয়ে এই আলোচনাটার পরবর্তী স্তরে আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করব যে হঠাৎ করে শ্যামাপ্রসাদ হিন্দু মহাসভায় যোগ দিলেন কেন। ভীষণ ইন্টারেস্টিং। এমন কিছু জায়গায় 37-এর পরে মুসলিম লীগ সরকার হস্তক্ষেপ করা শুরু করেছিল, যেটা শ্যামাপ্রসাদ এবং তার বাবার যে লিগাসি, যে শব্দগুলো আমি তখনই না হয় ব্যবহার করব, যে সিস্টেমটা তারা তৈরি করেছিলেন বিশ্ববিদ্যালয়ের মধ্যে, মাধ্যমিক বোর্ড বলুন, যা বলুন, সেইগুলো কোনোভাবে একটু মৌরুষি পাট্টায় আঘাত লেগে যাচ্ছিল কিনা, সেই প্রশ্নগুলো গবেষক হিসেবে তুলতে হবে। প্রথম আলোচনা যেটা আসি, সেটা হচ্ছে যে সেই সময় আসলে কংগ্রেস কি চাইছিল। নিঃসন্দেহে আমাদের যে কংগ্রেসের যে অংশটি পশ্চিমবঙ্গে অপারেট করছে, প্রদেশ কংগ্রেস যাদেরকে আমরা পরবর্তীকালে বলবো, যাদের নেতা ছিলেন অতুল্য ঘোষ, নিকুঞ্জ মাইতি, যাদেরকে জয় চ্যাটার্জি তার গবেষণায় হুগলি গ্রুপ বলেছেন, তারা দেশভাগের পক্ষে চলে যান এবং তারা পশ্চিমবঙ্গের একটি মানচিত্র তৈরি করেন নিজেদের সুবিধা মতো। মনে রাখতে হবে, হুগলি গ্রুপের মধ্যে যে নেতারা, তারা বেসিক্যালি বর্ধমান, বাঁকুড়া, আরামবাগ, হুগলি এই অঞ্চলের নেতা। তারা নিজেদের ক্ষমতাসীন অঞ্চলকে ধরে নিয়ে, এবং যেখানে গঙ্গা পদ্মা ভাগ হচ্ছে সেখানে ভবিষ্যতে ড্যাম বানানোর পরিকল্পনা নিশ্চয়ই তৈরি ছিল, সেই অংশটাকে রেখে পশ্চিমবঙ্গের কল্পনা করেন কয়েকটা হিন্দু প্রধান অংশকে নিয়ে। আপনারা জয় চ্যাটার্জির যে লাস্ট বই, তাতে এই মানচিত্র দেখতে পাবেন। হিন্দু মহাসভা একটি সেপারেট মানচিত্র দেয়, যেখানে অনেকগুলি মুসলিম প্রধান অঞ্চলকেও ক্লেম করা হয়, হিন্দু প্রধান অঞ্চলকেও ক্লেম করা হয়। ব্রিটিশরা যে মানচিত্র দেয় সেটা আরেকটা মানচিত্র। এই 3টে ম্যাপ আমরা যদি মন দিয়ে স্টাডি করি, তাহলে বুঝতে পারবো 3টে গোষ্ঠী আসলে কি চাইছিল। এখন কংগ্রেসের হুগলি গ্রুপ, তারা সরাসরিভাবে নিজেদের যে নিয়ন্ত্রণাধীন অঞ্চল, সেই অঞ্চলকে ধরে রেখে নতুন রাজ্য তৈরি করতে চেয়েছিল। তারা উত্তরবঙ্গ চায়নি, তারা মেজরিটি পূর্ববঙ্গের হিন্দু প্রধান অঞ্চলকে চায়নি। এখানেই হচ্ছে সব থেকে মজার বিষয়টা। এর যোগসূত্র আমি ধরিয়ে দেবো একটা জায়গায়। দেশভাগের পরে যখন পূর্ববঙ্গের বিপ্লবীরা, কংগ্রেস নেতৃত্ব, কংগ্রেস ওয়ার্কাররা পশ্চিমবঙ্গে উদ্বাস্তু হয়ে চলে আসে, তখন এই হুগলি গ্রুপ তাদের সবাইকে কংগ্রেসের মেম্বারশিপ অবধি দেয় না। স্ক্রুটিনি কমিটি তৈরি করে তাদের অসংখ্য নেতা বিপ্লবী, এদেরকে মেম্বারশিপ কংগ্রেসের রিফিউজ করা হয়, যাতে এই হুগলি গ্রুপ নিজের পশ্চিমবঙ্গের উপরে, সদ্য স্বাধীন পশ্চিমবঙ্গের উপরে নিজের মৌরুষিপাটটা কায়েম রাখতে পারে। তারা কি করেছিল, তাদের মধ্যে একটা বড় অংশ ভবিষ্যতে কমিউনিস্ট পার্টিতে যোগ দেয়, উদ্বাস্তু আন্দোলনে যোগ দেয়, এবং কমিউনিস্ট আন্দোলন, উদ্বাস্তু আন্দোলন এদের অভিজ্ঞতা দিয়ে শক্তি পায়। এই ছিল সেই সময় কংগ্রেসের মেন্টালিটি। কমিউনিস্ট পার্টি কি বলেছিল? কমিউনিস্ট পার্টি খুব স্পষ্টভাবে প্রথম দিকে 42-এর পরেও তার অবস্থান ছিল স্পষ্ট, যে তারা পার্টিশন চায়নি। কিন্তু যখন তারা বুঝতে পারে যে সাধারণ মানুষের সাইকিতে দেশভাগটা কোনোভাবে বৈধতা পেয়ে যাচ্ছে, তখন তারা নিজেদের স্ট্যান্ড পয়েন্ট চেঞ্জ করে। কিন্তু তার সাথে তারা একটা সাবধানবাণী হিসাবে এটাও রাখে যে কোনোভাবেই যেন পাকিস্তানের মধ্যে অঙ্গীভূত সংখ্যালঘুদের উপর কোনো নির্যাতন না হয়, সেটাকে মাথায় রেখে পার্টিশনটা বাস্তব, এটা তারা মেনে নেওয়ার পক্ষে রায় দেয়। কিন্তু পুরো বক্তব্যটার মধ্যে কোথাও একটা দ্বিধা ছিল।
হোল হার্টেডলি যেমন ভাবে পার্টিশনকে মেনে নেওয়া কমিউনিস্ট পার্টি সেভাবে মেনে নিতে পারেনি, এটাকে আরো দৃঢ় প্রত্যয়ের সাথে আমরা বলতে পারি। কেন? তার কারণ দেশভাগের পরেও পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গে কমিউনিস্ট পার্টির একটাই সংগঠন অপারেট করেছিল, এবং পরবর্তীকালে পশ্চিমবঙ্গের কমরেডরা তারা পূর্ববঙ্গে বিভিন্ন সময় ত্রাণ দেওয়ার কাজেও চলে যান। ধীরে ধীরে পরিস্থিতি বদলে যায়, ধীরে ধীরে ইউনিট আলাদা হয়ে যায়, কিন্তু কোথাও মানসিকতার দিক থেকে বিচ্ছিন্ন হতে পারা যায়নি বোধহয়। ঠিক এইখানে দাঁড়িয়ে শ্যামাপ্রসাদের ভূমিকাকে আমাদের আরেকবার পুনর্মূল্যায়ন করা উচিত। আমি 42-এর ভারত ছাড়ো আন্দোলনে এখনো বলছি, আমি পরে ঢুকবো। 47-এ থাকি। যে নির্বাচনের কথা বললাম, সেই নির্বাচনের আগে শ্যামাপ্রসাদ এবং কংগ্রেস এবং কোথাও কোথাও ফরওয়ার্ড ব্লকও হাতে হাত মিলিয়ে দেশভাগ বাস্তব, দেশভাগের পক্ষে সভা সমিতি করে বেরিয়েছেন। কোথাও মঞ্চ শেয়ার করেছেন, কোথাও একই কথা বলেছেন। এবং যে তারকেশ্বর সম্মেলনের কথা আমাদের একটু আগে ইনফরমালি আলোচনাও হচ্ছিল, সেখানে তো শ্যামাপ্রসাদ নিজেও ছিলেন না। ফলে যখন আমি সেই সময়কার সরকারি তথ্য দেখছি, পুলিশ রেকর্ড দেখছি, আর্কাইভাল ডকুমেন্ট দেখছি, বা কারোর আত্মজীবনী পড়ছি, তখন কোথাও কিন্তু শ্যামাপ্রসাদ একজন বিরাট চ্যাম্পিয়ন ছিলেন, দেশভাগের পক্ষে লড়ে নিয়েছিলেন, পশ্চিমবঙ্গের স্বাতন্ত্র্য আদায় করে নিয়েছিলেন, হিন্দুদের রক্ষা করেছিলেন, এরকম কোনো বড় ফিগার হিসাবে কোনো তথ্য প্রমাণের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি না। এবার তার মানসিকতায় কি ছিল সেটা শ্যামাপ্রসাদই বলতে পারবেন, কিন্তু তার প্রমাণ না পেলে ইতিহাসবিদ হিসেবে আমরা তার স্বীকার করতে পারি না। এখন বিষয় হচ্ছে যে প্রত্যেক জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস বরং অনেক বেশি আগ্রাসী হয়ে দেশভাগ প্রয়োজনীয়, এটা মেনে নিতে হবে, এটা মানুষকে বোঝাচ্ছেন। কোন সময় বোঝাচ্ছেন? 46-এর পরে। একটু 46-এর দাঙ্গাকে ছুঁতেই হবে, যার প্রেক্ষিতে চূড়ান্তভাবে দেশভাগের পক্ষে সাধারণ মানুষ মত দেন। নির্দ্বিধায় বলছি, কংগ্রেস এবং লীগের শীর্ষতম নেতৃত্ব দেশভাগ মেনে নিয়েছিল। তার কারণ তারা বুঝে গেছিল যে এটা হচ্ছে ম্যানিফেস্ট ডেস্টিনি, এই নিয়তি মেনে নিতে হবে। কোথাও কি তাদের বয়স বেড়ে যাচ্ছিল বলে কোনো মানসিক দৌর্বল্য এসেছিল? আমাদের সেই সময়কার কংগ্রেস মন্ত্রিসভার অন্যতম শীর্ষতম একজন তার আত্মজীবনীতে তাই বলেছেন, যে বয়স বেড়ে যাচ্ছিল, আর কবে ক্ষমতায় চেয়ারে আর কবে বসবো। না, প্যাটেল নয়, আবুল কালাম আজাদ। ও, আবুল কালাম আজাদ। এবার সত্যিই তো বয়স বেড়ে যাচ্ছিল, আর কবে বসবো। আরো 3 বছর অপেক্ষা করার কথা আবুল কালাম আজাদ বলেছিলেন, কিন্তু বোধহয় লীগ এবং কংগ্রেসের শীর্ষতম নেতৃত্ব আর অপেক্ষা করার জায়গায় ছিলেন না। এখন শীর্ষতম নেতৃত্ব রাজি হয়ে গেল দেশভাগে, ব্রিটিশ সরকার রাজি হয়ে আছেই দেশভাগে, কিন্তু রাজি নয় কোন দলেরই নিম্ন স্তরের নেতৃত্ব, মাঝারি স্তরের নেতৃত্ব, এবং রাজি নয় জনগণ। জনগণকে দেশভাগ সহজে বোঝানো যায় না, জনগণকে সাম্প্রদায়িকতার বিষ সহজে খাওয়ানো যায়নি। আমি আমার বিভিন্ন আলোচনায় তথ্য প্রমাণ সহকারে এটা বারবার বোঝানোর চেষ্টা করে এসেছি। যারা আমার সেই লেখা পড়েছেন তারা নিশ্চয়ই জানেন, সম্ভবত জনগণকে এবং নিম্ন স্তরের, মাঝারি স্তরের নেতৃত্বকে কনভিন্স করার জন্যই আয়োজিত হয়েছিল দেশভাগের দাঙ্গা। যে দাঙ্গা, রক্তস্রোত, বিভৎসতা দেখে মানুষ বুঝতে শিখেছিল, নিজের মনকে বিশ্বাস করাতে শিখেছিল এর থেকে দেশভাগ ভালো। আলটিমেটলি গান্ধীও তো সেই কথাই বলেছিলেন। দেশভাগের তুমুল বিরোধিতা করার পরেও শেষে গিয়ে গান্ধী কি বললেন? এর থেকে দেশভাগ ভালো। কাজে এই দাঙ্গাটাও কি অর্গানাইজ করানো নয়? দাঙ্গা তো অর্গানাইজ করানোই হয়, আমরা সবাই জানি। এই প্রেক্ষিতে আবার আমি শ্যামাপ্রসাদে ফিরে আসি। এই প্রেক্ষিতে আবার আমি ওই নির্বাচনে কমিউনিস্ট পার্টির ভূমিকায়, কংগ্রেসের ভূমিকায়, শ্যামাপ্রসাদের ভূমিকায় ফিরে আসি। তাহলে দাঙ্গা প্রমাণ করে দিল পার্টিশন অবশ্যম্ভাবী। তার আগে পর্যন্ত কমিউনিস্ট পার্টির স্ট্যান্ড পয়েন্ট কি ছিল? তীব্র দাঙ্গা বিরোধী। যে তুমুল প্রপাগান্ডার চর্চা দাঙ্গার আগে করা হয়, সমস্ত রাজনৈতিক দল করে, এবং তার পরবর্তীকালে অ্যানোনিমাস প্রপাগান্ডা লিটারেচার বাজারে চলে আসে, যার প্রচুর পুলিশ ফাইলে এখনো আছে, যেগুলো পুলিশ ইন্টারসেপ্ট করেছিল, বাকিগুলো জনগণের মধ্যে ছড়িয়ে যায়। সেখানে একমাত্র দাঙ্গা বিরোধী স্বর ছিল কমিউনিস্ট পার্টির। এই জায়গায় দাঁড়িয়ে কমিউনিস্ট পার্টি যে মিটিং এর কথাগুলো আমরা বারবার বলছি, দেশভাগ মেনে নেয়, কিন্তু এই বক্তব্যটা রেখে যে নিরাপত্তা যেন সুনিশ্চিত করা যায়, কিন্তু মন থেকে মানতে পারে না, কারণ তার কয়েক মাস আগেই তারা তীব্রভাবে দাঙ্গা বিরোধী লড়াই করেছে, প্রচার করেছে। কিন্তু অধ্যাপক বাসুদেব চট্টোপাধ্যায় তার একটা গবেষণায় দেখিয়েছেন, উনি বলেছেন যে এটা প্রয়োজনের তুলনায় অতি সামান্য ছিল তাদের শক্তি, ফলে তারা দাঙ্গা আটকাতে পারেনি। যাই হোক, আমি একটা স্পেসিফিক ব্যাপারে আসছি। মানুষকে এই যে বোঝানোর ব্যাপারটা বললে, তাতে দেখা যাচ্ছে যে প্রায় 76টি 77টি ওই সময় বিভিন্ন জায়গায় সভা সমিতি করে মানুষকে বোঝানো হয়।
তাতে দেখা যাচ্ছে হিন্দু মহাসভার পক্ষ থেকে 12টি সভা পার্থ চট্টোপাধ্যায় যা লিখেছেন আনন্দবাজার পত্রিকার পোস্টেরিটে, বাকিটা এবং কংগ্রেসের। প্রায় 59টি কংগ্রেস আয়োজন করে, সম্মিলিতভাবে গোটা 6 এরকম আয়োজিত হয়। ঠিক। তাহলে সেই দিক থেকেও বলতে গেলে কংগ্রেসের ভূমিকাটা মানুষকে বোঝানোর ক্ষেত্রে বিভিন্ন জায়গায় অনেক বেশি ছিল, নাম্বার 1। নাম্বার 2, নরেন্দ্র মোদী এলেন, তারকেশ্বরে বললেন, এবং তিনি বললেন যে বহু লোক এখানকার হিন্দুদেরকে মুসলিমদের মধ্যে ঠেলে দিচ্ছিল, কিন্তু দেখা গেল, এবং সেটা শ্যামাপ্রসাদ আটকে ছিলেন, কিন্তু প্রথম দিন যে সম্মেলন, সেই সম্মেলনে কিন্তু সোমনাথ চট্টোপাধ্যায়ের বাবা এনসি চ্যাটার্জি তিনি সভাপতি, তিনিই ছিলেন, শ্যামাপ্রসাদ ছিলেন না, তিনি কলকাতায় ছিলেন। পরের দিন অবশ্য তিনি যান। কিন্তু তা সত্ত্বেও যে বাস্তব ইতিহাস এখনো পর্যন্ত বিভিন্ন সংবাদপত্র সংবাদ মাধ্যমে যারা এই দেশভাগ দাঙ্গা নিয়ে চর্চা করেছেন, সেই চর্চার থেকে অনেকটাই কি সরে এসে আজকের দিনে নতুন করে ইতিহাসের পুনর্লেখন হচ্ছে না? হ্যাঁ, এটা খুব সঠিক জায়গায় আপনি প্রশ্ন করেছেন, কারণ আমি শুরুতেই বলেছিলাম যে আমরা যখন গবেষণা করছি, ছাত্র জীবন শেষ করার পরে আমি আশুতোষ মুখার্জি মেমোরিয়াল ইনস্টিটিউট আমাকে শ্যামাপ্রসাদকে নিয়ে গবেষণা করার জন্য রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ করে। তো খুব কম বয়সে আমি শ্যামাপ্রসাদের ডকুমেন্ট বার করা শুরু করি আর্কাইভস থেকে। আপনারা জানেন সবাই, হোম পলিটিক্যাল কনফিডেন্সিয়াল রেকর্ড সবটা বাইরে আনা যায় না, কালো কালি দিয়ে বুলিয়ে দেওয়া হয়, কিন্তু সেটা করতে গিয়েও আমি দাঙ্গার খবর পড়ি, শ্যামাপ্রসাদের ভূমিকার কথা দেখি, কিন্তু অতদিন আগে কাজ করার পরেও কখনো আমার মনে হয়নি যে এই মানুষটা একা পশ্চিমবঙ্গ তৈরি করলেন। ফলে একদম সরাসরি শ্যামাপ্রসাদের পুলিশ ফাইল, হোম পলিটিক্যাল কনফিডেন্সিয়াল ফাইল, ব্রিটিশ গোয়েন্দা রিপোর্ট আমি নিজে দেখেছি। দেখার পরে আমি কোথাও দেখিনি যে ব্রিটিশরা এনাকে ঠিক ওই রকম ভাবে দেখছেন, গোয়েন্দারা বা পুলিশরা ওরকম ভাবে দেখছেন। এবং পরবর্তীকালে যখন আমি দেশভাগ নিয়ে নিজের গবেষণা করি, নিজের বইপত্র লিখি, তখন আমার মনে হয়নি। কিন্তু এটা শুধু মনে হয়নি বললে তো হবে না, আমার তার সপক্ষে কিছু প্রমাণ দিতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে আলোচনার শুরুতেই সুভাষ চন্দ্র বোসের মূর্তির প্রসঙ্গটা আসছিল। তাহলে দুজন সমসাময়িক, একজনকে আমরা বরেণ্য দেশ নেতা হিসেবে ছোটবেলা থেকে মূর্তি দেখেছি, দেয়ালে ঝুলিয়ে রেখেছি, 23শে জানুয়ারি পালন করেছি। তারই সমসাময়িক শ্যামাপ্রসাদ। তাহলে আমরা একটু দেখি তাহলে দুজনের সম্পর্কটা কেমন ছিল। এখন শ্যামাপ্রসাদ, এই সম্পর্কটা কেমন ছিল বলার আগে আমার শ্যামাপ্রসাদের এবং শ্যামাপ্রসাদের হঠাৎ করে হিন্দু মহাসভায় চলে আসার গল্পটা একটুখানি ক্লিয়ার করতে হবে। ইতিহাস সত্যি কথা বলে কখনো শুনতে খারাপ লাগে, তেতো লাগে, অস্বস্তিকরও লাগতে পারে, কিন্তু সত্যিটা সত্যি। এখন বিষয় হচ্ছে, আশুতোষ মুখার্জি ভাইস চ্যান্সেলর ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়। নিন্দুকেরা বলে, বলবো না, তথ্য প্রমাণ কিছু কথা বলে যে সেই সময় সমস্ত পরীক্ষা, মাস্টার ডিগ্রি পর্যন্ত সমস্ত পরীক্ষায় শ্যামাপ্রসাদ ফার্স্ট হয়েছিলেন। আইনজ্ঞ ছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইনের অধ্যাপনাও করতেন, ক্রিমিনাল ল পড়াতেন, এবং এটাই বিশেষ দক্ষ হিসাবে পরিচিত ছিলেন। এরপরে উনি যান ব্যারিস্টারি করতে। সারা জীবন ফার্স্ট ক্লাস ফার্স্ট। যখন ব্যারিস্টারি করতে যান, সেখানকার পরীক্ষায়, প্রথম পরীক্ষায় উনি 3rd ক্লাস পান, এবং তারপরে ক্রিমিনাল ল, যেটাতে উনি বিশেষজ্ঞ ছিলেন কলকাতায়, তার পরীক্ষায় মার্জনা করবেন, সরকারি তথ্য প্রমাণ বলছে উনি ফেল করেন। এখন বিষয় হচ্ছে যে তাহলে তো সেই নিন্দুকের প্রশ্নটা চলেই আসে, নিন্দুকরা কি বলছিল? নিন্দুকরা কলকাতা বিশ্ববিদ্যালয়কে মুখার্জিদের মৌরুষি পাট্টার জায়গা বলে চিহ্নিত করেছিল। আশুতোষ মুখার্জি বাংলার বাপ, তার সম্বন্ধে সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, এটা লিখিত প্রমাণ আছে, আমি এর সত্যাসত্য বিচার করার জন্য এখানে বসিনি, তার জন্য গবেষণার মহল আছে। কিন্তু তথ্য প্রমাণ বলছে যে আশুতোষ মুখার্জি যখন কলকাতা বিশ্ববিদ্যালয় চালাচ্ছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে সবকটি পরীক্ষায় তার ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, কিন্তু যখন উনি ইংল্যান্ডে গেলেন ওনার বিশেষ দক্ষতার জায়গা নিয়ে পড়াশোনা করতে, প্রথম পরীক্ষায় উনি 3rd ক্লাস পান, এবং ক্রিমিনাল ল, যেটার বিশিষ্ট অধ্যাপক ছিলেন উনি এখানে, ওই পরীক্ষাটাই ফেল করেন। যাই হোক, উনি ফিরে আসেন বিভিন্ন ঘটনাক্রমের মধ্য দিয়ে। আশুতোষ মুখার্জির পরে উনি ভাইস চ্যান্সেলর হন, খুব ভালো। কিন্তু তারপরে কতগুলো ঘটনা ঘটে যায়। এর মধ্যে আচার্য যদুনাথ সরকারও ভাইস চ্যান্সেলর হয়েছিলেন, এবং এই মুখার্জিদের যে মৌরুষি পাট্টা, তার উপদ্রবে যদুনাথ পদত্যাগ করতে বাধ্য হন 2 বছর পর। গল্পটা এরপরে শুরু হয়। হঠাৎ করে হিন্দু মহাসভা কেন? শেষ করবো অন্নদা শঙ্কর রায়কে দিয়ে, যারা জানেন তারা বুঝতেই পারবেন আমি কি বলবো। এখন 37-এর পরে মুসলিম লীগ ফজলুল হকের সঙ্গে, কৃষক প্রজা পার্টির সঙ্গে মিলে যখন বাংলা শাসন করতে শুরু করে,
তখন তাদের মূল এজেন্ডার একটি অন্যতম এজেন্ডা হয়ে দাঁড়ায় হিন্দু ক্রিমিলেয়ার, মানে বর্ণ হিন্দুরা বাংলার সমস্ত গুরুত্বপূর্ণ পদে, সমস্ত প্রশাসনিক পদে, বিভিন্ন বোর্ডে, বিশ্ববিদ্যালয়ের সমস্ত গুরুত্বপূর্ণ পদে বসেছিল। এবার ফজলুল হকের সাথে মুসলিম লীগের যৌথ মন্ত্রিসভা 37-এর পর থেকে এই জায়গাগুলোকে মুসলিমদের উন্নতির জন্য দখল করা প্রয়োজন, নিজের নিয়ন্ত্রণে আনা প্রয়োজন, এই অনুভবটা তাদের মধ্যে এসে যায়। এবং এরপর থেকেই ধীরে ধীরে সিস্টেমেটিক্যালি বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি পদে ফজলুল হক এবং মুসলিম লীগের যৌথ মন্ত্রিসভার উদ্যোগে মুসলিমদের বসানো শুরু হয়। ঘটনাটা ঠিক এখানেই সীমাবদ্ধ থাকে না। মাধ্যমিক বোর্ডে মুসলিমদের জন্য 41%, যারা মাধ্যমিক বোর্ডের মেম্বার আর কি, 41% ফাইনালি গিয়ে মুসলিমদের জন্য সংরক্ষণ ঘোষণা করা হয়। এইটা হিন্দু ক্রিমিলেয়ারকে আহত করে, ভীত করে, এবং শ্যামাপ্রসাদ খুব আতঙ্কের সাথে দেখছিলেন তার আগের প্রজন্ম থেকে যে মৌরুষিপাট্টা বিশ্ববিদ্যালয় মুখার্জি পরিবার চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছিল, সেই বিশ্ববিদ্যালয়ের উপর নিয়ন্ত্রণ আরোপ করছে মুসলিম লীগ মন্ত্রিসভা। ফজলুল হক এইটাকে আটকাতে পারছেন না। এখন আমি এটার আর ডিটেলসে যাব না, আমি জাস্ট একটা কথা বলবো। এই ক্ষেত্রে উনি তো একসময় কংগ্রেসে ছিলেন, কংগ্রেস থেকে তো হিন্দু মহাসভাতে এলেন, সেই সময়টা কেন এলেন? এই ঠিক এই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি যে উনি হিন্দু মহাসভাতে কেন আসলেন, তার কারণগুলোই আমি একের পর এক বলছি, যার মধ্যে অন্যতম এটা দাঁড়িয়ে আছে। এই সময় হিন্দু ক্রিমিলেয়ার বর্ণ হিন্দুদের আরেকটা, শুধু বর্ণ হিন্দু বলবো না, যারা স্বাধীনতা সংগ্রামী, যারা বিপ্লবী, যারা জাতীয়তাবাদী, সমস্ত সচেতন হিন্দু মানুষ হঠাৎ করে একটি ঘটনায় ভীত সন্ত্রস্ত হয়ে ওঠেন। সেটা হচ্ছে বন্দে মাতরম এবং বঙ্কিমকে এই মন্ত্রিসভা গুরুতরভাবে আক্রমণ করে, এবং বন্দে মাতরমকে একটি জাতীয় স্লোগান হিসেবে একজন মুসলিমই তুলে এনেছিলেন, কিন্তু বন্দে মাতরম বিপ্লবীদেরও স্লোগান ছিল, বন্দে মাতরম স্বাধীনতা সংগ্রামেরও স্লোগান ছিল। বঙ্কিমকে সাম্প্রদায়িক বলা, বন্দে মাতরমকে একটি সাম্প্রদায়িক স্লোগান হিসেবে চিহ্নিত করা, এই ঘটনাটা শ্যামাপ্রসাদের মনের মধ্যে একদিকে তার তার কর্তৃত্ব, তার ক্ষমতার উপরে মুসলিম লীগের হস্তক্ষেপ শ্যামাপ্রসাদকে বিব্রত করছিল, একই সাথে মুসলিম লীগের এই জায়গাটায় হাত দেওয়া, বন্দে মাতরম বঙ্কিম এদেরকে টার্গেট করা, মাধ্যমিক বোর্ডকে নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করা, সবকিছু মিলে এমন একটা আবহাওয়া তৈরি, একটা মাহল তৈরি হয় যেখানে শ্যামাপ্রসাদ এবং বেঙ্গলি ইন্টেলিজেন্সিয়া, ক্রিমিলেয়ার বর্ণ হিন্দু ইন্টেলিজেন্সিয়া আতঙ্কগ্রস্ত হতে শুরু করেন। এই প্রেক্ষিতে শ্যামাপ্রসাদকে আমরা হিন্দু মহাসভার দিকে রওনা দিতে দেখি। না, তার মানে আজকে যে বন্দে মাতরমকে কেন্দ্র করে আমরা বিজেপির এত এর বীজ ওখানে হয়েছে, ঔৎসুক্য দেখছি। আমাদের এখানে রাজ্যে প্রত্যেক স্কুলে, এমনকি মাদ্রাসাও বলা হচ্ছে বন্দে মাতরম গাইতেই হবে, মুখ্যমন্ত্রী বলছেন, ঠোঁট নেড়ে গাইতে। তার মানে তার কোনো একটা উৎস ওই সময় শ্যামাপ্রসাদের যে ভূমিকা ছিল তার সাথে সরাসরি অ্যাসোসিয়েট। ঠিক ঠিক, মানে এটা আমরা একটা বড় তথ্য জানতে পারলাম। সেই যে মানে আজ থেকে প্রায় 85 বছর আগেকার প্রেক্ষাপটকে মাথায় রেখেই বন্দে মাতরমকে আজকে আবার নতুন করে তারা তুলে আনার কি একটা ব্যাপার। বন্দে মাতরম, বিপ্লবীরা ফাঁসির মঞ্চে বন্দে মাতরম হয়তো স্লোগান দিয়ে গলায় ফাঁসির পড়ে নিত, আমরা বহু সিনেমায় দেখেছি, বাস্তবে করতেন কিনা জানি না, কিন্তু ঘটনা হচ্ছে তার মানে বন্দে মাতরম ওইটার সাথে একটা অ্যাসোসিয়েটেড একদম। এইবার তাহলে শ্যামাপ্রসাদের তাহলে আলটিমেটলি যখন উনি হিন্দু মহাসভাতে এলেন, এবং তারপরে তো তারা ফজলুল হকের সাথে মন্ত্রিসভাতেও উনি চালালেন, ঠিক, তাহলে সেইটা কেন করলেন? কংগ্রেস মন্ত্রিসভা, লীগের সাথে জোট, হিন্দু মহাসভা, এই সমস্ত স্তরেই আমরা দেখতে পাই নিন্দুকরা দলবদলু বলতেই পারেন তাকে, কিন্তু উনি এইটা করেছেন। এখন হিন্দু মহাসভায় কেন আসলেন সেই জায়গাটা যদি ক্লিয়ার করেন তাহলে সুবিধা হয়। যে জায়গাটা আমি অনেকটা ব্যাখ্যা করলাম এবং খুব সঠিকভাবেই বললেন, আজকে শ্যামাপ্রসাদকে যারা নায়ক বানাতে চাইছে, বন্দে মাতরমটা তাদের ওই সময়কারই এজেন্ডা, কারণ দুটো ঘটনা একই সাথে ঘটেছিল। ফলে বন্দে মাতরম মুসলিম লীগের কাছে আক্রান্ত হয়েছিল, আজকে আবার ক্ষমতায় এসেছি, আবার সেই স্মৃতিটাকে আমি ফিরিয়ে আনবো, এই ইম্পেটাস কাজ করছে, এটা আমরা বলতেই পারি। এবার যদি আপনি বলেন কংগ্রেসের মন্ত্রিসভায় শ্যামাপ্রসাদ তারপরে কেন গেলেন, বা মুসলিম লীগের হাতে কেন গেলেন, আমি একদম স্পেসিফিক্যালি ভারত ছাড়ো আন্দোলনে, তো যেটা আমি ভারত ছাড়ো আন্দোলনের প্রসঙ্গে, হ্যাঁ, এইটা একটু সংক্ষেপে যদি, মানে আমরা অনেক আলোচনা করেছি, একটু যদি সংক্ষেপে বলা যায়। ভারত ছাড়ো আন্দোলনে ঢোকার আগে ঠিক ওই সময় আমি বলতে গিয়ে মিস করে গেলাম, কমিউনিস্ট পার্টির ভূমিকাটা আমি বলছিলাম 47-এর ওই সময়। কমিউনিস্ট পার্টির একটি নথিতে তারা খুব বেদনার সহকারে বলে যে দেশভাগ অবশ্যম্ভাবী, তাকে ধর্মের ভিত্তিতে মেনে নিতে হলে হতে হবে, কিন্তু বাঙালি জাতিসত্তা যাতে কোনোভাবে আহত না হয়। এই বাঙালি জাতিসত্তা
আহত হচ্ছে কিনা এই পরবর্তী কার্যকলাপে, যাকে নিয়ে আজকে আলোচনা করছি, হিন্দু মহাসভার কার্যকলাপে, সেটা আমার পরে বিবেচ্য। কিন্তু শ্যামাপ্রসাদের ভূমিকায় যাওয়ার আগে আরেকটা কথা ধরিয়ে দিই। দেশভাগের পরে শ্যামাপ্রসাদ একটা বিরাট বড় কল্পনা করেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন, পশ্চিমবঙ্গ একটি হিন্দু রাজ্য হিসেবে তৈরি হলে পূর্ববঙ্গের সংখ্যালঘু হিন্দুদের সে প্রোটেকশন দেবে, যেটা দেওয়া সম্ভব নয়, কোনোদিন হয়নি। এখন শ্যামাপ্রসাদের এবং তার জাতীয়তাবাদে ফিরে আসি, যেটা দেখে আমি নেতাজির সাথে একটা আলোচনায়, কম্পারেটিভ আলোচনায় এসে অন্নদা শঙ্কর রায়ের মূল্যায়ন দিয়ে শেষ করতে চাইবো। ব্রিটিশ সরকারের সাথে শ্যামাপ্রসাদের সম্পর্ক কেমন ছিল এটা বোঝানোর আগে, ব্রিটিশ সরকারের পতাকা তুলতে অস্বীকার করাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে 2জন ছাত্রকে বেত্রাঘাত করার একটা নিয়ে দিয়েছেন, এটা আমরা সবাই জানি। যেটার গভীরে আমরা সবাই সবসময় ঢুকি না, ইতিহাসের একান্ত যারা পড়াশুনো করতে চান তারা হয়তো নিশ্চয়ই জানবেন। আমি পাঠ করে শোনাবো বাংলার ব্রিটিশ গভর্নরকে লেখা শ্যামাপ্রসাদের চিঠির 3টে টুকরোর একটা একটা করে লাইন আমি পড়ে শোনাবো। জন হারবার্ট, গভর্নর অফ বেঙ্গল, তাকে 1942-এর জুলাইয়ে শ্যামাপ্রসাদ লিখছেন কুইট ইন্ডিয়া, ভারত ছাড়ো মুভমেন্টের প্রেক্ষিতে, যেটা সর্বভারতীয় গান্ধীর শেষ সর্বভারতীয় আন্দোলন, তার প্রেক্ষিতে উনি লিখছেন যে এই যে মুভমেন্ট কংগ্রেস লঞ্চ করেছে, আই কোট, এনিবডি হু ডিউরিং দ্য ওয়ার প্ল্যান্স টু স্টার আপ মাস ফিলিংস রেজাল্টিং ইন ইন্টারনাল ডিস্টারবেন্সেস অর ইনসিকিউরিটি মাস্ট বি রেজিস্টেড বাই এনি গভর্নমেন্ট দ্যাট মে ফাংশন ফর দ্য টাইম বিং। এর মানে এই যে কংগ্রেস আন্দোলনটা করছে, এটা যদি কোনোভাবে সরকারকে বিরক্ত করে বা ডিস্টার্ব করে, তাহলে সরকারকে উনি অনুরোধ করছেন সমস্ত শক্তি দিয়ে সে আন্দোলন দমন করার জন্য। শ্যামাপ্রসাদের মূল্যায়নের সময় এই ভূমিকাটা মাথায় রাখবেন। 125 ফুটের মূর্তি বানানোর প্রেক্ষিতেও এই কথাটা মাথায় রাখতে হবে। আবার উনি বলছেন এই একই প্রেক্ষিতে, হাউ টু কমব্যাট দিস মুভমেন্ট ইন বেঙ্গল প্রশ্ন করছেন এবং নিজেই গভর্নরকে লেখা চিঠিতে তার উত্তর দিচ্ছেন। দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য প্রভিন্স শুড বি ক্যারিড অন in such a manner that in spite of the best efforts of the Congress, the movement will fail to take root in the province. মানে উনি বলতে চাইছেন যে আমাদের ব্রিটিশ সরকারকে এমন ভাবে তার প্রশাসনিক নীতি দমনপীড়ন চালাতে হবে যাতে কংগ্রেস হাজার চেষ্টা করেও এই মুভমেন্টকে সফল করতে না পারে। 125 ফুটের মূর্তির প্রেক্ষিতে এই লাইনটা মাথায় রাখতে হবে। এবং একই রকম ভাবে উনি আরেকটা প্যারাগ্রাফে বলছেন যে আমি আপনার মিনিস্টার হিসাবে আপনার ভালো চাই, প্রশাসনের ভালো চাই, সরকারের ভালো চাই, তাই আপনার সাথে এই মুভমেন্ট দমন করার ব্যাপারে আমার হোল হার্টেড কোঅপারেশন থাকবে এবং আমি আমার রাজ্যকে আপনার স্বার্থে সার্ভ করার ব্যাপারে বদ্ধপরিকর হয়ে থাকবো। তো এটা ভয়ঙ্কর বিষয়। এই প্রেক্ষিতে আবার নেতাজির সাথে আলোচনাটায় ফিরে আসি। শ্যামাপ্রসাদ যখন হিন্দু মহাসভায় জয়েন করছেন, সেই সময় কি প্রেক্ষিতে জয়েন করছেন, কোন জায়গার থেকে, বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারে হস্তক্ষেপ, অমুক তমুক, বঙ্কিম বন্দে মাতরম, তো আমি বললাম। সেই সময় সাহায্যের জন্য উনি নেতাজি এবং শরৎ বোসের কাছে যান, কিন্তু নেতাজি এবং শরৎ বোস হিন্দু মহাসভার লাইনের সাথে কোনো মতেই সহমত হননি। তারা বিভাজনের রাজনীতি করবেন না স্পষ্ট জানিয়ে দেন এবং শ্যামাপ্রসাদ বিফল মনোরথায় ফেরত আসেন। এবং তারপরে উনি লীগের কাছেও সহায়তার জন্য চেষ্টা করেন, কিন্তু সেখানেও ব্যাপারটা সুবিধাজনক ভাবে দাঁড়ায় না। এর মধ্যে গান্ধীর সাথে মতবিরোধে সুভাষ কংগ্রেসের প্রেসিডেন্ট পদ হারান। আমরা সবাই জানি সেই ঘটনা। সুভাষ এখানে চলে আসেন, গৃহবন্দী হন এবং তার ঠিক আগের অবস্থাটা উনি এখানে এসে আমি প্রকৃত কংগ্রেস এই বলে আমাদের ক্যালকাটা কর্পোরেশন নির্বাচনে লড়াই করার চেষ্টা করেন। হিন্দু মহাসভার বিরুদ্ধে উনি সিট দেন, কংগ্রেসের বিরুদ্ধে উনি নিজে প্রতিদ্বন্দ্বী এবং তার সিট দেন আর কি। এবং তারপর থেকে শ্যামাপ্রসাদের এবং হিন্দু মহাসভার যে কটা সভা সমিতি সবকটায় সুভাষের লোকের আক্রমণ করে, মারধর করে, শ্যামাপ্রসাদকেও ঢিল ছড়া হয়, অনেকবার তার কর্মীদের লাঠিপেটা করা হয়, সভা মঞ্চ ভেঙে দেওয়া হয় এবং সরাসরি খোলাখুলি হিন্দু মহাসভার বিরুদ্ধে সুভাষপন্থীরা আক্রমণ চালায় এবং বিশ্রীভাবে শারীরিক আক্রমণ চালায়। এই ছিল সুভাষের সাথে তার সম্পর্ক। এবং এরপরে শ্যামাপ্রসাদ কি করেছেন, এরপরে সুভাষ কি করেছেন, এই দুটো নিরিখে দাঁড়িয়ে আপনি ভাববেন যে শ্যামবাজারের মূর্তিটার উচ্চতা কত আর 125 ফুট কতটা উঁচু। সুভাষ এরপরে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য দেশ ছাড়া হন। আমরা সবাই জানি জার্মানি ঘুরে সেখান থেকে হেল্প নেওয়ার চেষ্টা করে সাবমেরিনে করে জাপানে আসেন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেন এবং আলটিমেটলি সেটা এত ভীতির সঞ্চার করে এবং এত পপুলারিটি সঞ্চার করে স্বাধীনতা সংগ্রামের প্রতি এবং ব্রিটিশ সরকারের এত ভীতির সঞ্চার করে, আলটিমেটলি ব্রিটিশরা দ্রুততার সাথে ভারত ছাড়তে হবে এই সিদ্ধান্তে উপনীত হন এবং সেই
আইএন এর বিচার ধরেই তলোয়ার জাহাজে বিদ্রোহ হয়, নৌ বিদ্রোহ শুরু, এবং ব্রিটিশরা আলটিমেটলি বুঝতে পারে যে সময় শেষ, এই সময় শেষ, দেশ ছাড়তে হবে। এটা বুঝতে পারাতে শ্যামাপ্রসাদের যে এক্স্যাক্টলি কি অবদান ছিল আমরা কিন্তু সেভাবে ঠিক খুঁজে পাবো না, কিন্তু এইটুকুনি জানবো যে চলে যাওয়ার আগে পর্যন্ত শ্যামাপ্রসাদের তীব্র বিরোধিতা নেতাজি করে গেছেন, এবং যে সময় নেতাজি আইএন এর লড়াই করছেন সে সময় শ্যামাপ্রসাদ পশ্চিমবঙ্গের খণ্ডিতকরণের জন্য ভোট লড়ছেন, চেষ্টা করছেন, বিভিন্ন রকম রাজনৈতিক প্যাচপয়জাল লড়ছেন। শেষে অন্নদাশঙ্কর রায়ের একটা আলোচনায় আসি, এই কথাটা আমার মনে হয় বলা দরকার। তার আগে যদি কোনো স্পেসিফিক না, আমি তো একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে শ্যামাপ্রসাদ মুখার্জি, এটা ঠিকই যে হিন্দুদের জন্য ওয়েস্ট বেঙ্গলের একটা আলাদা কোন পার্ট থাকা দরকার, যেটা হিন্দু মেজরিটি থাকবে, তার জন্য অন্য রাজ্যে লড়েছিলেন, তার মধ্যে শ্যামাপ্রসাদ ছিলেন অনেকের একজন। যেভাবে বলা হচ্ছে ইতিহাসকে যে উনি প্রধান স্রষ্টা, না, সেইটা আদৌ নয়, সেটা ইতিহাস তাই বলছে, সেটা নয়। সংখ্যাতত্ত্ব বলছে না, কোনো মিটিং মিছিলের সংখ্যাও বলছে না, অ্যাক্টিভিটিও বলছে না। সেটা বিজেপি এখন ক্ষমতায় আসছে, তারা বলছেন। তার বিরুদ্ধাচরণে কংগ্রেস অনেক কথা বলছে, লেফট অনেক কথা বলছে, তোমার মতো ইতিহাসবিদরাও বলছে, এবং যা ইতিহাসে রয়েছে এটা পরিষ্কার যে বন্দে মাতরমকে কেন্দ্র করে একটা ঘটনা ঘটেছিল, এবং সেটা আজকের প্রেক্ষাপটে অনেকটাই ক্লিয়ার করলে পরিষ্কার। কিন্তু আমার কাছে অত্যন্ত স্পষ্ট, যেখানে শ্যামাপ্রসাদের সাথে এই রকম রিলেশন, নেতাজির এই রকম রিলেশন কংগ্রেসের সাথে, সেখানে এটা আমার শেষ প্রশ্ন, তারপরে তুমি দিয়ে শেষ করবে, কারণ দীর্ঘ আলোচনা হয়েছে। নেহেরু তাহলে ওনাকে মন্ত্রিসভায় এইভাবে নিলেন কেন? আমার পড়তে গিয়ে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে শ্যামাপ্রসাদ লিডারই না হন অত বড়, তাহলে ওয়াই ট্রাবল মেকারকে দলে নিয়ে নাও? এটা একটা পুরনো রাজনৈতিক স্ট্র্যাটেজি। আমরা যখন মুঘলদের ইতিহাস পড়ি, স্পেশালি আমি মুঘলদের ইতিহাস বহু বছর ধরে পড়িয়েছি, তাই বলছি, মুঘলরা নিজেরা ইতিহাস লিখতো, তো নিজেদের ইতিহাস লিখতো, সেখানে তাদের ইতিহাস থেকে বোঝা যায় যে ট্রাবল মেকার যারা, তাদেরকে নিজের সিস্টেমের মধ্যে অঙ্গীভূত করে নাও, নিজের ক্ষমতার অংশীদার করে নাও। এটাই কি তাই? কারণ শরৎ বোসকে নিলেন না, কিরণ চৌধুরীকে নিলেন না, বা অন্যরা দিল্লিতে মিনিস্ট্রি করার কালীন আমরা বিধান রায়কেও পরবর্তীকালে দেখলাম। তাহলে তার মানে কিছু নিশ্চয়ই একটা ব্যাপার ছিল, নয়তো তাকে ওই জায়গায় স্থানটা দিলেন কেন? এইটা কিন্তু আমাদের আগামী দিনকে ভাবতে হবে, মানে আমরা যেভাবেই দেখি না কেন, যে মাত্রিকভাবেই বিচার করি না কেন। তবে এটা স্পষ্ট যে যেভাবে তাকে আজকে চিত্রায়িত করা হচ্ছে সেইটা বোধহয় বাস্তব ইতিহাস বলেন। এবার তুমি কিন্তু নেহেরুর মন্ত্রিসভায় নেওয়ার পরেও নেহেরুর সাথে তার সম্পর্ক কখনো স্বচ্ছন্দ হয়নি। কিন্তু আপনার প্রশ্নের প্রেক্ষিতে শ্যামাপ্রসাদ সত্যি এত বড় লিডার ছিলেন কিনা যাকে নিতে হবে, সেই প্রেক্ষিতে তাহলে আমি আমার গবেষণার জায়গা থেকে দুটো কথা অবশ্যই বলবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা আপনি ইঙ্গিত করে দিলেন। আমার নিজের গবেষণা করতে গিয়ে কলকাতা শহরতলির উদ্বাস্তু কলোনিতে আমি ডিটেইলড সার্ভে করেছি, কয়েকশো মানুষের ইন্টারভিউ করেছি। গোয়েন্দা রিপোর্ট থেকে সেই সময়ে স্বাধীনতা হয়ে গেছে, উদ্বাস্তু আসা শুরু করেছে, রাজনৈতিক নেতারা তারা কে কি ভাষণ দিচ্ছেন, ইনক্লুডিং শ্যামাপ্রসাদ, ইনক্লুডিং নেহেরু, এবং তার সম্বন্ধে এখানকার উদ্বাস্তুরা কি বলছেন, এখানকার কমিউনিস্ট পার্টির নেতারা কি বলছেন, ইভেন কংগ্রেসের সাথে রিলেশন, তার প্রেক্ষিতে দুটো কথা বলা খুব জরুরি। গোয়েন্দা তথ্যে আমি দেখতে পাই যে সেই সময় উদ্বাস্তু কলোনিতে, যাদবপুর অঞ্চলে একটি উদ্বাস্তু সভা হচ্ছে, সেখানে শ্যামাপ্রসাদ সম্বন্ধে উদ্বাস্তু নেতারা উদ্বাস্তুদের সাবধান করছে। আচ্ছা। এবং বলছে যে এ হচ্ছে ওই ভেড়ার চামড়া পড়া একজন নেকড়ে, যাকে তোমরা দেখে এখন তোমার মনে হবে নির্বিষ, কিন্তু আসলে সে একটা অন্য কিছু ইয়ে করে আসে। আরেকটা খুব সিরিয়াস জায়গা আমার বলতেই না করেনি, এবং হিন্দু উদ্বাস্তু না করেনি। এইখানেই হচ্ছে মজা। কত বড় নেতা ছিলেন যে 52 নির্বাচনে পোটেনশিয়াল কমিউনাল ফোর্স এসছে, পূর্ববঙ্গের জমি জায়গা ছেড়ে, সবকিছু ছেড়ে, অনেকে নির্যাতিত হয়, অনেকে দাঙ্গা পীড়িত হয়, আলটিমেটলি এসে তো ভিখারির মতো রয়েছে, স্টেশনে পড়ে আছে, পতিতালয়ে ফুসলে নিয়ে চলে যাচ্ছে, আলটিমেটলি জবরদখল কলোনি করছে, পুলিশ মারছে, বিধান রায়ের পুলিশ মারছে, জমিদারের গুন্ডা মারছে, পিটিএ মারছে, গুলি করছে, খেতে পারছে না, সেটা পরবর্তী স্তর। প্রথম স্তরেও যদি আমি ধরি 52 আগের স্তর, তখনও দণ্ডকারণ্যের ক্যাম্প রিফিউজি আসেনি। তাদের কাছে পর্যন্ত শ্যামাপ্রসাদের গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে না কেন? এরা তো পোটেনশিয়াল খাদ্য হিন্দু মহাসভার হওয়া উচিত। তাহলে কি পশ্চিমবঙ্গের হিন্দুদের আলাদা ভাবনা ছিল যে পূর্ববঙ্গের হিন্দুদের থেকে?
আহ, এইখানে আমার একটা খুব গুরুতর অবজারভেশন আছে। তার আগে বলে নি যে 52 নির্বাচনে কমিউনিস্ট পার্টি প্রায়, বোধহয় আমি যদি ভুল না বলি, 28টা আসন পায়। হ্যাঁ 28, হিন্দু মহাসভা একটা আসন পায়। কেন কেন শ্যামাপ্রসাদ এত বড় নেতাই যদি হবেন, তাহলে হিন্দুদের একটা সিটে মাত্র উনি জিততে পারছেন, সেটাও নিজে? তার তো এত উর্বর গ্রাউন্ড, 28টা সিট তো তার পাওয়ার কথা, কমিউনিস্ট পার্টির পাওয়ার কথা নয় তো, উনি পাচ্ছেন না। এইখানে মহিলা আত্মরক্ষা সমিতির একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আমি দেখতে পেয়েছি। ঘরে ঘরে গিয়ে উদ্বাস্তু মহিলাদেরকে তারা বুঝিয়েছিল যে দাঙ্গা যারা করে তাদের কোনো ধর্ম হয় না, দাঙ্গা যারা করে তাদের একটাই ধর্ম, তারা অপরাধী। ফলে যে পরিস্থিতি তুমি এসেছো না কেন, অন্য সম্প্রদায়কে ঘৃণা করো না। এবং এই শিক্ষাটা বহু বয়স্ক মহিলা, যাদের বয়স তখন 80-90 হয়ে গেছিল, আমাকে বলেছিল। মণিকুন্তলা সেন দিদি আমাকে বলেছেন এই কথা, এবং আমি বিশ্বাস করি এই কথা। আমার হাজবেন্ডকে যে হত্যা করেছিল, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আমি তার সম্প্রদায়কে ঘৃণা করি না, কারণ সময় এটা নিয়ে পরে একদিন আলোচনা আসা যাবে। নিশ্চয়ই, আমার নিশ্চয়ই, মনে হয় নিশ্চয়ই। অন্নদা শঙ্কর রায়ের প্রসঙ্গ নিয়ে শেষ। অবশ্যই আসতে হবে। অন্নদা শঙ্কর রায় শ্যামাপ্রসাদকে জিজ্ঞেস করেছিলেন, উনি তখন আইসিএস অফিসার, যে হিন্দু মহাসভায় কেন আসলেন। তো শ্যামাপ্রসাদ তাকে উত্তর দিয়েছিলেন যে কংগ্রেসে যদি আমি যেতাম এত দ্রুত উপরে উঠতে পারতাম না, হিন্দু মহাসভায় আমি ঢুকে প্রথমেই একদম সব থেকে বড় নেতা হয়ে গেছি। অন্নদা শঙ্কর রায় কথাটা শুনেছিলেন কিন্তু বিশ্বাস করেননি। তার প্রেক্ষিতে উনি যখন লেখেন এই কথাটার মূল্যায়ন করে, যে কথাটা করেন সেটা তীব্র কষাঘাত এবং খুব অপমানজনক। উনি বলেন যে কংগ্রেস করলে সবাই জানি জেল খাটতে হবে, পুলিশের মার খেতে হবে, জেলের জীবন সুখের নয়, টর্চার্ড হতে পারে। হিন্দু মহাসভার লীগের সে দায় নেই। ফলে উনি সেফ রাস্তাটা নিয়েছিলেন, কষ্টের রাস্তা নেননি। নেতাজির প্রেক্ষিতে দাঁড় করিয়ে যদি ওনার 125 ফুটের মূর্তির তুলনা আমরা করি, অন্নদা শঙ্কর রায়ের এই কথাটা মাথায় রাখতে হবে। কংগ্রেস করলে, প্রকৃত স্বাধীনতা সংগ্রাম করলে জেলে যেতে হবে, মার খেতে হতে পারে, নির্যাতিত হতে পারে। আর তার প্রেক্ষিতে পড়ে আছে আরামের জীবন এবং সম্ভবত কোট আনকোট কল্পনার নেতা হওয়া। না, যদিও শ্যামাপ্রসাদের মৃত্যুটা অত্যন্ত দুঃখজনক ভাবে কাশ্মীরে হয়েছিল, রহস্যজনক। এটা নিয়ে আমরা পরবর্তীকালে নিশ্চয়ই আলোচনায় আসবো। আপনারা বিমান সমাদ্দারের কাছে শুনলেন যে আমরা আসলে একটু বড় আসপেক্টে এই আলোচনাটা চাইছি মানুষ যাতে দেখেন, এবং আপনারা যারা আমার প্রশ্নোত্তরী জার্নালিস্ট চ্যানেল দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।